আমরা আমাদের লড়াই আন্দোলনকে আরও তীব্রতর করব, যাতে সরকার যদি শুনতে না পায় তাকে শুনতে বাধ্য করব। ভোটের কালিটাও এখনো আমাদের আঙুল থেকে যায়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যারা এমএলএ ছিলেন, যারা আগে নির্বাচিত এমপি ছিলেন, তারা এক এক করে ভালো তৃণমূল সাজার দৌড়ে বিজেপির সাথে এনডিএ জোটে শরিক হচ্ছে। ইভিএম মেশিনগুলোকে কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি, কিভাবে নিচের তলা থেকে আগুন কয়েকটা তলা স্টেপ জাম্প করে একদম উপরতলায় পৌঁছে গিয়ে 4000-এর বেশি ইভিএম মেশিন পুড়ে গেছে। ফলে যেটুকু যা অন্ততপক্ষে প্রমাণ করা যেত সেই প্রমাণটাও লোপাট করেছে। সাধারণ মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসেছিল নীতির পরিবর্তনের জন্য। যদি নীতিতে পরিবর্তন না আনে, সাধারণ মানুষের ওপরেই যদি আঘাত নামিয়ে আনা হয়, তাহলে তার বিরুদ্ধেও মানুষ গর্জে উঠবে। বর্তমান দিনে সরকার দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ, সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে এইভাবেই ট্রিট করা হবে এবং আমরা যা চাইবো আমরা করতে পারি। আমরা মনে করি আমাদের জন্য যদি কোনো মানুষের অসুবিধা হয় হবে, কিন্তু আমরা সরকারে আছি তাই আমরা যা খুশি তাই করতে পারবো। যার জন্য যোগাকে বাধ্যতামূলক করছে সরকারি কর্মচারীদের জন্য। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস দলটা তাসের ঘরের থেকেও তাড়াতাড়ি ভেঙে পড়লো। অন্যদিকে দেখা যাচ্ছে সাংসদরা সবাই একটি নতুন দল এনসিপিআই যোগদান করছে, কি বলবে? দেখুন, এর আগে যখন আমরা বিজেমূলের তত্ত্ব বলতাম, তখন বহু ক্ষেত্রে বহুজন বলছে না, একদমই সেটা ঠিক নয়, কারণ তৃণমূলই আসলে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি, এটা অনেকে দাবি করেছিলেন। এবং গত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল এর প্রচুর নেতাদেরকে ভোট দিয়ে এমএলএ করে জিতিয়ে নিয়ে গিয়েছিলেন, বিধানসভায় পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 1 মাসও হয়নি, ভোটের কালিটাও এখনো আমাদের আঙুল থেকে যায়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যারা এমএলএ ছিলেন, যারা আগে নির্বাচিত এমপি ছিলেন, তারা এক এক করে ভালো তৃণমূল সাজার দৌড়ে বিজেপির সাথে এনডিএ জোটে শরিক হচ্ছে। এবং যারা দল পরিত্যাগ করতে চাইছেন তাদেরকে ডিরেক্ট বিজেপিতে না নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মুখোশ পড়ার জন্য এনসিপিআইতে যোগদান করানো হচ্ছে এবং তারা এনডিএর শরিক হচ্ছে। ফলে আমরা যেটা এতদিন ধরে বলতাম সেটা আজকে বাস্তবে খাতায় কলমে হচ্ছে। এর আগে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে বলতেন যে তিনি বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি, সেটা যে আসলে মিথ্যা, তার যে দলের নেতা মন্ত্রীরা সেটা তারা প্রমাণ করছে এবং তারা সত্যিই তিলে তিলে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে বাড়তে সাহায্য করেছে। ফলে বর্তমান দিনে বিজেপির যা করার বিজেপি সেটাই করছে। আমরা দেখলাম যে যখন ঈদের নামাজ নিয়ে একটা উঠেছিল, রেড রোজের নামাজ হবে না, ব্রিগেডে করা হবে। এখন দেখা যায় যোগ দিবসের জন্য 7 দিন ব্যাপীও রাস্তা বন্ধ থাকবে, সেখানে প্রধানমন্ত্রী আসবেন। এখন কি যাতায়াতে কোনো অসুবিধা হবে না, কি বলবে? দেখুন, সাধারণ মানুষ সব কিছুই বোঝে, সাধারণ মানুষ এগুলো দেখতে পাচ্ছে। যেভাবে নিঃশব্দেই এক প্রকার সাধারণ মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসেছিল নীতির পরিবর্তনের জন্য। যদি নীতিতে পরিবর্তন না আনে, সাধারণ মানুষের ওপরেই যদি আঘাত নামিয়ে আনা হয়, তাহলে তার বিরুদ্ধেও মানুষ গর্জে উঠবে। যখন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে কেন্দ্র করে এটা বলা হলো যে তারা মানুষের অসুবিধার কারণ হচ্ছে, তাদেরকে সেখান থেকে সরে যেতে হবে, ধর্মীয় যে কোনো রকম অনুষ্ঠান সেখানে পালন করা যাবে না কারণ মানুষের অসুবিধা হয়, তখন সেই সম্প্রদায়, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, সেটা এক বাক্যে মেনে নিয়ে সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং ব্রিগেডের ময়দানে চলে গিয়েছিল নামাজ পড়তে। কিন্তু সেখানকার একটা রেড রোডের যে নামাজের ঐতিহ্য, একটা ধর্মীয় ভাবাবেগ, সেইটাতে সরকার আঘাত দিয়েছিল, কিন্তু মানুষ সেটাতে প্রতিবাদ করেনি, কারণ সাধারণ মানুষের সমস্যা তারা চায় না। বর্তমান দিনে সরকার দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ, সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে এইভাবেই ট্রিট করা হবে এবং আমরা যা চাইবো আমরা করতে পারি। আমরা মনে করি আমাদের জন্য যদি কোনো মানুষের অসুবিধা হয় হবে, কিন্তু আমরা সরকারে আছি তাই আমরা যা খুশি তাই করতে পারবো। যার জন্য যোগাকে বাধ্যতামূলক করছে সরকারি কর্মচারীদের জন্য এবং তাদেরকে বাধ্য করছে তাদের নিজেদের কাজকর্ম ছেড়ে এই যোগাতে যোগদান করার জন্য। ফলে সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদের যেরকম লড়াই প্রতিবাদ আমরা করছি, জানাচ্ছি, সাধারণ মানুষও সেটা দেখছে, সাধারণ মানুষও সেটার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলবে। আমরা দেখেছিলাম যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে হাজির হয়েছিলেন। এখন দেখা গেল যে ভবানীপুরের যে ফলাফল সেটি ভুল ফলাফল, সেটা নিয়ে তিনি হাইকোর্টে আজকে তিনি কুণাল ঘোষ এবং দোলা সেনকে নিয়ে উপস্থিত হলেন। দেখুন, আমার এই বিষয় নিয়ে বলার, উনি যদি লড়াই করতে চাইছেন উনি লড়াই করতে পারেন। ইভিএম মেশিনগুলোকে কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি, কিভাবে নিচের তলা থেকে আগুন কয়েকটা তলা স্টেপ জাম্প করে একদম উপরতলায় পৌঁছে গিয়ে 4000-এর বেশি ইভিএম মেশিন পুড়ে গেছে। ফলে যেটুকু যা অন্ততপক্ষে প্রমাণ করা যেত সেই প্রমাণটাও লোপাট করেছে খুব সুন্দরভাবে বলে আমি মনে করি। সেটা স্বচ্ছ নিরপেক্ষ একদম তদন্ত হওয়া উচিত। এবং তার সাথে সাথে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে বিপুল সমস্যা,
সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তাদের নিয়ে প্রচুর সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাদের রুটি রোজগার নিয়ে যেভাবে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, যেভাবে তাদের ঘর বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন বলে ভেঙে দেওয়া হচ্ছে বিনা নোটিসে, সেইটাতে বামপন্থীরা মামলা করে সেই স্টে অর্ডার নিয়ে এসেছে। একই রকমভাবে হকার উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বেআইনি বলে, তাদের সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, তাতে রুটি রোজগার শেষ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত দাবি দাওয়াগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে মমতা ব্যানার্জি, যাদের দলটাই সম্পূর্ণ উঠে গেছে, নিজের দল থেকেই প্রায় ওনাকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, তাকে নিয়ে বোধহয় আমার সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা দেখলাম যে এই যে তৃণমূল কংগ্রেস হয়তো সিট সংখ্যা কম, কিন্তু ভোট সংখ্যা একটা বিপুল ভোট সংখ্যা পেয়েছে, কিন্তু হকারদের নিয়ে কোনো রকম মিছিল মিটিং কিছুতে আমরা দেখতে পেলাম না। কি বলবেন? দেখুন, তৃণমূল দলটা যে আলটিমেটলি বিজেপিকেই সমর্থন করবে বিজেপির সমস্ত কাজে, সেটা আমরা এর আগে বহুবার বলেছিলাম। বর্তমান দিনে তৃণমূলের এমএলএ এমপি তারা বিজেপিকে পার্লামেন্টের ভেতরে, বিধানসভার ভেতরে প্রত্যেকটা জায়গায় যাতে বিজেপিকে সমর্থন করতে পারে, সেইটার জন্য তারা এনডিএ জোটে শরিক হচ্ছে। কেউ সামনে থেকে হচ্ছে, কেউ পেছন থেকে ঘুরিয়ে হচ্ছে। ফলে বর্তমান দিনে দাঁড়িয়ে তারাও যে বিজেপির বিরোধিতা করবে না এবং এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গরিব খেটে খাওয়া মানুষের কথা বলবে না, সেটাই খুব স্বাভাবিক। গরিব খেটে খাওয়া মানুষের কথা প্রথম দিন থেকে লাল ঝান্ডাই বলে আসছে, তাদের রুটি রুজি নিয়ে এবং পুনর্বাসনের দাবিতে প্রথম দিন থেকে লাল ঝান্ডা লড়ে যাচ্ছে। এবং আমরা আমাদের লড়াই আন্দোলনকে আরও তীব্রতর করব, যাতে সরকার যদি শুনতে না পায় তাকে শুনতে বাধ্য করব। পুনর্বাসনের দাবিতে এই লড়াই চলবে। এই যে সরকার, এই যে দেখছি একজন এই সাংসদ এই দলে যাচ্ছে, এই সাংসদ এই নতুন একটা জোটে, এই নিয়ে আমরা খবর দেখতে পাচ্ছি, কিন্তু এই যে গরিব মানুষের জন্য সরকার, তারা ভোট দিয়ে এনেছে সরকারকে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো কথা বলছে না, সরকারের কাজকর্ম সেভাবে এখনো শুরু হচ্ছে না। কি বলবেন? দেখুন, সরকার অনেক বড় বড় আশা ভরসা দিয়ে তারা গরিব মানুষের ভোটে, সাধারণ মানুষের ভোটে তারা জিতে এসেছিল, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষ, গরিব মানুষ কাউকে নিয়েই ভাবছে না। ছাত্র, যুব, বেকার কাউকে নিয়ে ভাবছে না, মহিলাদের নিয়েও কিছু ভাবছে না। তারা 1 মাস সরকার চালিয়ে ফেলেছে। ওয়েলফেয়ার স্কিমের ক্ষেত্রেও অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক কজন পেয়েছে, সবাই কি পেতে পারছে? যারা পেত, যারা নিডি, তারা কি সত্যিই পাচ্ছে? সেইগুলো নিয়েও সঠিকভাবে কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। বহু মানুষ তারা ফর্মটাই ঠিক করে ফিল আপ করতে পারছে না। আমরা যারা যুব সমাজ, তাদের বলা হয়েছিল যে কাজ দেওয়া হবে, তাদেরকে সরকারি বিভিন্ন জায়গায় কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ করা হবে, সেটার ন্যূনতম একবারের জন্য কোনো রকম কোনো কথা ওঠেনি। আমি নিজে একজন স্কলারদের ফেলোশিপ দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা নিয়ে সরকার কিছু ভাবছে না। কিন্তু একাধিক জায়গায় শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, সেটা হয়তো শিক্ষামন্ত্রীর মুখ থেকে না বেরোনোটাই কাম্য বলে মনে করি, কিন্তু তিনি সেই রকম কথা বলছেন। ফলে সেইটার বিরুদ্ধে দাঁড়িয়ে অবশ্যই তারা যদি গরিব মানুষের, সাধারণ মানুষের, ছাত্র, যুব, মহিলা তাদের মানে অধিকার নিয়ে কথা বলেন, অধিকার নিয়ে কিছু করতে চান, আমার মনে হয় যে সরকারের দায়িত্ব সেটাই হওয়া উচিত। তাহলে সরকার যদি সেটা করে, তাহলে সেটা নিয়ে তো আমাদের বিরোধিতার কোনো জায়গা নেই। কিন্তু তারা সেটা করছে না বলে স্বাভাবিকভাবে আমাদেরকে সেটা নিয়ে বলতে হচ্ছে, আন্দোলনের পথে নামতে হচ্ছে। এবং গরিব মানুষের যদি অধিকার রক্ষা সরকার না করতে পারে, তাহলে আমরা যেভাবে রাস্তায় আন্দোলনে বুঝে নেবার, আমরা সেটা বুঝে নেব।